হাই বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2008 সালে মুক্তি পাওয়া মার্ভেল সিরিজের দ্বিতীয় মুভি দ্য ইনকিউবেটর হাল্ক। আর আমি যখন এই ভিডিওটি বানাই তখন এর আইএমডিবি রেটিং 6.6 আউট অফ 10। শুরু করার আগে আমি সাকিব। কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাই 2005 সালে ভার্জিনিয়ার কালভার্ট ইউনিভার্সিটিতে ইউএস আর্মি জেনারেল থান্ডারবোল্ট রস সাধারণ সেনাবাহিনীর জন্য সুপার সোলজার সিরাম বানাতে চায়, আর এই কাজের দায়িত্ব দেয় তার মেয়ে এলিজাবেথ এবং তার মেয়ের বয়ফ্রেন্ড ব্রুস ব্যানারের উপর। এবার ওই সিরামটি তৈরি করার পর এক্সপেরিমেন্টের জন্য ব্রুস নিজের শরীরে প্রথম প্রয়োগ করে, কিন্তু সিরামটি পারফেক্ট না হওয়ায় ব্রুস ওই এক্সপেরিমেন্টে একটি বিশাল বড় দানব মানে হাল্কে পরিণত হয়। আর হাল্কে রূপান্তরিত হওয়ার পরই সে নিজে না চাইলেও সে সেখানে উপস্থিত সবাইকে মেরে আহত করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এরপরই আমরা দেখতে পাই সে পার্মানেন্টলি হাল্কে পরিণত হয়ে যায়নি। সাময়িকভাবে তার শরীর চেঞ্জ হলেও আবার সে তার নিজের রূপে ফিরে আসে। কিন্তু যখনই যে কোনো কারণবশত তার হার্টবিট বাড়তে শুরু করলেই সঙ্গে সঙ্গে সে হাল্কে রূপান্তরিত হয়। আর এই ঘটনার ফলে ব্রুস তার গার্লফ্রেন্ড মানে জেনারেলের মেয়েকেও আহত করে ফেলে। তাই সে যখন আবার নরমাল অবস্থায় ফিরে আসে তখন তাকে দেখার জন্য হসপিটালে আসে। কিন্তু এখানে জেনারেল তাকে দেখতে পেয়ে সেনাবাহিনীদের আদেশ দেয় তাকে ধরার জন্য, যাতে জেনারেল ব্রুসকে একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারে। কিন্তু ব্রুস এইসব বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায়। এরপর এখান থেকে সিন শিফট হয় 5 বছর পর, মানে 2010 সাল, যেখানে আমরা দেখতে পাই ব্রুস সবার থেকে লুকিয়ে এখন ব্রাজিলের রোজিনা ফার্মেলি নামক জায়গাতে চেষ্টা চালাচ্ছে সে কিভাবে তার এই শরীরকে হাল্ক হওয়া থেকে বাঁচাতে পারে। এই কারণে সে একটি মেডিটেশন ক্লাসেও জয়েন করেছে, যাতে সে তার নিজের রাগকে কন্ট্রোল করে হার্টবিটকে স্বাভাবিক রাখতে পারে। আর হার্টবিট কন্ট্রোলের জন্য সে তার নিজের হাতে একটি ঘড়িও পরে সব সময়, কারণ যখনই তার হার্টবিট 200+ হয়ে যায় তখনই সে সঙ্গে সঙ্গে হাল্কে রূপান্তরিত হতে শুরু করে। এখানে আমরা এটাও জানতে পারি সে একটি কোল্ড ড্রিঙ্কসের কোম্পানিতে চাকরি করে। এবার ওই কোম্পানিতেই একদিন কাজ করতে করতে হঠাৎ তার হাত কেটে এক ফোঁটা রক্ত নিচে চলতে থাকা মেশিনে বোতলের উপরে পড়ে যায়। তখনই মেশিন অফ করতে বলে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে সেখানে হাজির হয়। সেখানে গিয়েই তার পড়ে থাকা রক্তটি সঙ্গে সঙ্গে সেটি মুছে ফেলে, কারণ সে জানতো তার রক্ত গামা এডিশনের মাধ্যমে অন্যের ক্ষতি হতে পারে। এমনকি ইউএস আর্মি তার লোকেশন পর্যন্ত জেনে যেতে পারে। এখানে পড়ে থাকা রক্ত মুছে ফেললেও একটি বোতলের গায়ে থাকা রক্ত সে দেখতে মিস করে ফেলে, যেই বোতলে কোলগেট প্যাকিং হয়ে ইউএসএ তে এক্সপোর্ট হয়ে যায়। আর এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই একটি লোকের থেকে একটি ফুল নিয়ে নিজের রুমে ফিরে আসি। আর সেই ফুলটিকে কাটতে কাটতে নিজের ল্যাপটপে ব্লু নামের একজনকে মেসেজে জানাই আমি ওই বিশেষ ফুলটি পেয়ে গেছি। মিস্টার ব্লু তখন তাকে রিপ্লাইয়ে জানাই ওই ফুলটি তোমার রক্তে অ্যাপ্লাই করে দেখো। এবার ব্রুস ওই ফুলটি থেকে একটা ডোজ বানিয়ে যখনই তার এক ফোঁটা রক্তের উপরে অ্যাপ্লাই করে দেখে তার রক্তের সেলগুলি ধীরে ধীরে সাধারণ হতে শুরু করেছে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখতে পাই ওই সেলগুলি আবারও হাল্কের ডিএনএ তে রূপান্তরিত হচ্ছে, মানে তার এই এক্সপেরিমেন্টটিও ব্যর্থ। এবার সে মিস্টার ব্লুকে জানায় তার এবারের এক্সপেরিমেন্টটিও ব্যর্থ হয়েছে। তখন মিস্টার ব্লু তাকে জানায় তোমাকে সামনাসামনি দেখা করতে হবে, যাতে আমি তোমার উপরে এক্সপেরিমেন্ট করতে পারি। কিন্তু ব্রুস তাকে জানায় সামনাসামনি দেখা করা আমার পক্ষে খুবই বিপজ্জনক। তখন মিস্টার ব্লু তার কাছে তার ব্লাড স্যাম্পল চেয়ে পাঠায়, আর তার কথা মতো ব্রুস তার রক্ত নিয়ে প্যাকিং করে তার অ্যাড্রেসে কুরিয়ার করে দেয়। এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই যে কোল্ড ড্রিঙ্কস এর বোতলে ব্রুসের রক্ত পড়েছিল, সেই কোল্ড ড্রিঙ্কস একজন পান করার সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে যায়। এই খবর পেয়েই জেনারেল থান্ডার বুঝতে পারে এটা নিশ্চয়ই ব্রুজের কারণেই হয়েছে। সে তখনই মেজর ক্যাথলিনকে বলে ওই কোল্ড ড্রিঙ্কস কোথা থেকে তৈরি হয়েছে সেটা তাড়াতাড়ি জানার চেষ্টা করো। এরপরই জেনারেল থান্ডারবোল্ট একটি স্পেশাল টিম তৈরি করে ব্রুসকে ধরার জন্য, যার নেতৃত্ব দেয় এমিলি বন্সকিকে।
আর ব্রুজের লোকেশন জানার পরেই ওই টিম নিয়ে এখন সোজা পৌঁছে যায় ব্রাজিলে। সেখানে পৌঁছেই তারা কোল্ড ড্রিঙ্কস এর ফ্যাক্টরি থেকে ব্রুজের সব ডিটেলস নিয়ে ব্লন্সলি তার টিম নিয়ে সোজা রওনা হয় ব্রুজকে ধরার জন্য তার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু যখনই তারা ব্রুজের বাড়ির কাছাকাছি পৌঁছায় তখন ব্রুজ কুকুরের মাধ্যমে বুঝতে পারে নিশ্চয়ই এখানে কিছু গন্ডগোল আছে, তাই সে সেখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। এবার ব্লন্সকি যখন তার টিম নিয়ে ব্রুজের রুমে পৌঁছায় আর দেখে সেখানে কেউ নেই, সঙ্গে সঙ্গে তারা নিচে এসে তার সঙ্গে ধরা করতে থাকে। আর এই দৌড়াদৌড়ির মধ্যেই আমরা দেখতে পাই ব্রুজের হার্টবিট অনেক ফাস্ট হতে শুরু করেছে আর তার ঘড়িটি সঙ্গে সঙ্গে তাকে আওয়াজ দিয়ে জানিয়ে দেয় আর কিছুক্ষণের মধ্যেই তার হার্টবিট 200 ক্রস করবে, মানে সে হাল্কে রূপান্তরিত হবে। এজন্যই সে এক জায়গায় দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিয়ে তার হার্টবিট কন্ট্রোল করার চেষ্টা করে আর কন্ট্রোল করে সে আবার দৌড়াতে শুরু করে। এরপর ব্রুজ একটা পর্যায়ে একটি গুন্ডার সঙ্গে ধাক্কা খায় যাদের সাথে সে আগে ওই কোল্ড ড্রিঙ্কস এর ফ্যাক্টরিতেও ঝামেলায় জড়িয়ে পড়েছিল। তাই এই গুন্ডার দল এখন ব্রুজের পিছুনেতে শুরু করে। ব্রুজ ছুটতে ছুটতে পালানোর কোনো পথ দেখতে না পেয়ে ওই কোল্ড ড্রিঙ্কস এর ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করে, কিন্তু ওই গুন্ডাগুলিও তার পিছু নিয়ে কোল্ড ড্রিঙ্কস এর ফ্যাক্টরির ভিতরে এসে তাকে ধরে মারধর শুরু করে। আর একটা পর্যায়ে তার হার্টবিট 200 প্লাস হয়ে গেলে সঙ্গে সঙ্গে সে হালকে পরিণত হয়। এতক্ষণে ব্লন্সকিও তার টিম নিয়ে সেখানে হাজির হয়েছে আর তাদের সামনে এইরকম একটি বড় দানব দেখে তারা সবাই তার উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু হাল্ক এক এক করে তাদের সমস্ত সোলজারকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। ব্লন্সকি এবার ফিরে এসে জেনারেল থান্ডারকিকে জানায়, আমরা ব্রুস ব্যানারকে প্রায় ধরে ফেলেছিলাম, কিন্তু হঠাৎ করে সেখানে একটি বড় দানব এসে আমাদের উপরে হামলা শুরু করে আর আমাদের মিশনটি পুরোপুরি ভেস্তে যায়। এই কথা শোনার পরে জেনারেল তাকে জানায়, তুমি যে দানবটির কথা বলছো ওটা আর কেউ নয়, ব্রুস ব্যানার নিজেই। এই কথা শুনেই ব্লন্সকি পুরো অবাক হয়ে যায়। সে বলে, এটা কি করে সম্ভব? সে কি করে ওইরকম একটা দানবে পরিণত হচ্ছে? জেনারেল এইবার তাকে সবকিছু খুলে বলে। সে জানায়, আমি চেষ্টা করেছিলাম আমাদের সোলজারকে কিভাবে সুপার সোলজার বানানো যায়, আর সেই মতো আমি একটি সিরাম বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সেই কাজ করতে করতেই এক্সপেরিমেন্টে একটু ভুল হওয়ার ফলে ব্রুস ওই সিরামে ইফেক্টিভ হয়ে একটি হাল্কে পরিণত হয়। ব্লন্সকি তখন জানায়, আমার কাছে যদি এরকম শক্তি থাকতো তাহলে আমি আপনাকে অনেক হেল্প করতাম। এই কথা শোনার পরেই জেনারেল তাকে একটি ল্যাবে নিয়ে গিয়ে তার কাছে থাকা একটি সুপার সোলজার সিরাম তার উপর ইনজেক্ট করে, যাতে ব্রুসকে ধরতে তাদের আরো সুবিধা হয়। অন্যদিকে আমরা দেখতে পাই ব্রুস তাদের থেকে পালিয়ে গিয়ে আবার নরমাল অবস্থায় ফিরে আসে। সে লক্ষ্য করে সে একটি জঙ্গলের মধ্যে পড়ে আছে। সেখান থেকে কিছুটা এগিয়ে জঙ্গলের মধ্যে থেকে আসা একটি গাড়ির কাছে সে হেল্প চায় আর ওই গাড়ির ড্রাইভারের সাহায্য নিয়েই সে বেরিয়ে পড়ে জঙ্গল থেকে। এরপরই সে সোজা পৌঁছে যায় ভার্জিনিয়ার কালভার ইউনিভার্সিটিতে, যেখানে সে নিজে এক সময় এক্সপেরিমেন্ট করত। তাই সে সেই এক্সপেরিমেন্টের কিছু তথ্য নেওয়ার জন্য ব্রুজ ইউনিভার্সিটির ভিতর প্রবেশ করার সময় লক্ষ্য করতে পারে যে কোনো কার্ড ছাড়া সেখানকার গার্ড কাউকেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। তাই নিরুপায় হয়ে সেখান থেকে ফিরে আসার সময় সে তার গার্লফ্রেন্ড মানে এলিজাবেথকে দেখতে পায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার সাথে এখন অন্য কারোর সম্পর্ক। এটা দেখে মন খারাপ করে সে এখন পৌঁছে যায় তার পরিচিত একজন ভদ্রলোকের কাছে আর তাকে রিকোয়েস্ট করে, বলে আমার একটা থাকার জায়গা আর একটা জব চাই। তখন ওই ভদ্রলোক তাকে তারই পিৎজা রেস্টুরেন্টের একটা রুমে থাকার জায়গা দেয়, সাথে পিৎজা ডেলিভারি করারও কাজ দেয়। এইবার একদিন ওই কালভার ইউনিভার্সিটিতে পিৎজা ডেলিভারি করতে গিয়ে সুযোগ বুঝে ব্রুস যে ল্যাবে এক্সপেরিমেন্ট করত সেখান পর্যন্ত পৌঁছে যায় আর সেখানে পৌঁছেই একটি কম্পিউটার থেকে ওই এক্সপেরিমেন্টেরই কিছু তথ্য খোঁজার চেষ্টা করে, কিন্তু লক্ষ্য করে ওই কম্পিউটারে তার রিসার্চের কোনো তথ্যই নেই, সব তথ্য আগে ভাগেই মুছে ফেলা হয়েছে। এবার সে ওই কম্পিউটার থেকেই আবার মিস্টার ব্লুকে টেক্সট করে আর জানতে চায় সে কোনো উপায় বের করতে পেরেছে কিনা, কিন্তু মিস্টার ব্লু তাকে জানায় এখনো পর্যন্ত সে কোনো রাস্তায় খুঁজে পায়নি। তাই ব্রুজ এখন ফিরে গিয়ে ঠিক করে সে এখানে আর থাকবে না, কারণ এক জায়গা থাকা তার জন্য খুবই রিস্কের। তাই সে ওই পিৎজা রেস্টুরেন্ট থেকে তার ব্যাগপত্র গুছিয়ে সেখান থেকে বেরোতে যাবে, ঠিক সেই সময় সেইখানে হাজির হয় তার গার্লফ্রেন্ড এলিজাবেথ। তাকে দেখেই ব্রুস সঙ্গে সঙ্গে সেখানে লুকিয়ে পড়ে।
কিন্তু এলিজাবেথ তাকে ঠিকই দেখে ফেলে আর তাকে দেখতে পেয়ে তার কাছে গিয়ে তাকে বলে, তুমি প্লিজ যেও না, তোমাকে আমি 5 বছর অনেক খুঁজেছি, কোথাও পাইনি, কোথায় ছিলে তুমি এই 5 বছর? তখন ব্রুস তাকে জানায়, আমি যখন হাল্ক হয়ে যাই তখন আমার অজান্তেই আমার চারিপাশের সব জিনিসপত্র ধ্বংস করে ফেলি, তাই আমি তোমার সাথে কিছুতেই থাকতে পারবো না। কিন্তু এলিজাবেথ তার এইসব কথা শুনতে কিছুতেই রাজি ছিল না, এই জন্যই তার সাথে করে ব্রুসকে তার বাড়িতে নিয়ে আসে। আর এতদিন ধরে ব্রুস তার ওই এক্সপেরিমেন্টের যত তথ্য খুঁজছিল সেই পুরো তথ্যটি এলিজাবেথ একটি পেনড্রাইভে তাকে দেয় আর বলে, যখন ইউনিভার্সিটিতে আমাদের ওই এক্সপেরিমেন্টের সব তথ্য মুছে ফেলা হচ্ছিল আমি তখন সবার আড়ালে ওই প্রজেক্টের একটি তথ্য পেনড্রাইভে তুলে রেখেছিলাম। আর এই ফাইলগুলো পেয়েই মিস্টার ব্লুকে পাঠানোর জন্য পরদিন সকালেই তারা আবারও ওই ইউনিভার্সিটির সামনে গিয়ে হাজির হয়, কিন্তু সেখানেই থান্ডারবোল্ট ব্রনস্কি তাদের পুরো টিমকে নিয়ে হাজির হয় ব্রুসকে ধরার জন্য। ব্রুস তাদেরকে দেখে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালাতে শুরু করে আর দৌড়ে একটি লাইব্রেরির ভিতরে ঢুকে পড়ে। প্রথমেই তার সাথে থাকা ওই পেন ড্রাইভটি তার মুখের মধ্যে ঢুকিয়ে নেয়। এরপর আমরা দেখতে পাই এক পর্যায়ে সেনাবাহিনীর পুরো টিম তাকে ঘিরে ফেলে তার উপরে স্মোক গ্রেনেড করে আর ওই গ্রেনেডের ধোঁয়াতেই ব্রুস হাল্কে পরিণত হয়। আর এইখানেই শুরু হয় হাল্কের সাথে সেনাবাহিনীর একটি দুর্দান্ত সিন। সেনাবাহিনী তাদের আধুনিক অস্ত্র দিয়ে তাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু হাল্কের ক্ষমতার কাছে এইসব গুলি বোম প্রভাব ফেলতে পারে না। সে এক এক করে সেনাবাহিনীর সমস্ত গাড়ি দুমড়ে মুচড়ে ভেঙে ফেলতে থাকে। এখানে আমরা দেখতে পাই জেনারেল ব্লনস্কিকে অর্ডার দেয় সামনে আসার জন্য, কারণ ব্লনস্কি সুপার সোলজার সিরিজ নিয়ে এখন অনেক শক্তিশালীতে পরিণত হয়েছে। ব্লনস্কি তখনই তার সামনে এসে তার সাথে ফাইট করতে শুরু করে আর চালাকি করে তাকে নিয়ে আসে এক আধুনিক হাতিয়ারে মজুদ একটি গাড়ির সামনে, যেখানে একটি সাউন্ড ক্রিয়েট করে তাকে আটকানোর চেষ্টা করে। প্রথমে হাল্ক দুর্বল হয়ে পড়লেও শেষমেশ আমরা দেখতে পাই ওই গাড়ি দুটিকেও ধ্বংস করে দেয় আর ব্লনস্কিকে এমন একটি নাথি মারে যে সে সোজা গিয়ে একটি গাছের সাথে গিয়ে ধাক্কা খায় আর তার 12টা বেজে যায়। এরপর হাল্ককে শান্ত করার জন্য তার সামনে এলিজাবেথ এসে হাজির হয়, কিন্তু এই টাইমেই একটি হেলিকপ্টার তাদের উপর গুলি চালাতে শুরু করে। এটা দেখেই এলিজাবেথকে বাঁচানোর জন্য হাল্ক তাকে জড়িয়ে ধরে আর তার কাছে থাকা একটি গাড়ির ধ্বংসাবশেষ ওই হেলিকপ্টারের দিকে ছুড়ে মারে, ফলে হেলিকপ্টারটি ক্রাশ হয়ে তাদের সামনে পড়ে গিয়ে একটি বড় বিস্ফোরণ হয়, যার ফলে হাল্কের কোনো প্রভাব না পড়লেও এলিজাবেথ সেখানেই অজ্ঞান হয়ে যায় আর হাল্ক এলিজাবেথকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জেনারেল ব্লনস্কিকে নিয়ে একটি হসপিটালে অ্যাডমিট করে, যেখানে আমরা দেখতে পাই তার শরীরের প্রত্যেকটি হাড় ভেঙে পুরো টুকরো টুকরো হয়ে গেছে, কিন্তু যেহেতু তার শরীরে সুপার সোলজার সিরাম ইনজেক্ট করা ছিল সেই কারণে সে কয়েক দিনের মধ্যে আবার পুরোপুরি ঠিক হয়ে যায় আর জেনারেলকে বলে, আমি এবার যে কোনো মূল্যেই হাল্ককে ধরতে চাই। আর এই কথা শুনেই জেনারেল তাকে সুপার সোলজার সিরামের আরো একটি ডোজ দেয় যাতে সে আরো শক্তিশালী হয়ে উঠতে পারে, কিন্তু সেকেন্ড টাইম সিরাম ইনজেক্ট করার পরেই তার শরীরের কিছু সাইড ইফেক্ট শুরু হয়, কিন্তু এই কথা সে কাউকে না জানিয়ে নিজের মধ্যেই গোপন রাখে। এইদিকে দেখা যায় ব্রুস আর এলিজাবেথ মেক্সিকো যাওয়ার জন্য তৈরি হচ্ছে, যাতে তারা মিস্টার ব্লুর সাথে সামনাসামনি দেখা করতে পারে, কেননা একমাত্র মিস্টার ব্লুই পারবে তার এই হাল্ক থেকে মুক্তি করতে। কিন্তু যাত্রাপথে একটি জায়গায় মিস্টার ব্লুর সাথে চ্যাট করার ফলে আর্মির টিম শিল্ডের প্রোটেকশন থেকে জেনে যায় ব্রুস কার সাথে কথা বলছে, আর সেখান থেকেই আমরা জানতে পারি মিস্টার ব্লুর আসল পরিচয় স্যামুয়েল স্ট্রেন, যিনি একজন সেলুলার জীববিজ্ঞানী। তাই জেনারেল এই খবর পাওয়ার পরই তাদের পুরো টিম নিয়ে আবারও রওনা হয় স্যামুয়েল স্ট্রেনের ঠিকানার উদ্দেশ্যে, কারণ জেনারেলের মনে হয়েছিল ব্রুস নিশ্চয়ই তাদের সাথে দেখা করতে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই সত্যিই ব্রুস আর এলিজাবেথ পৌঁছে গেছে স্যামুয়েল স্টোনের কাছে। স্যামুয়েল ব্রুসকে দেখেই জানায়, আমি দেখে বিশ্বাসই করতে পারছি না আপনি এইরকম, আমি তো ভেবেছিলাম আমি ভয়ানক কাউকে সামনে দেখতে পাবো। ব্রুস তখন তাকে সব কথা খুলে বলে। সে বলে, আমি সব সময় ওই রূপে থাকি না, আমার হার্টবিট যখন বাড়তে থাকে তখন আমি ধীরে ধীরে হাল্কে রূপান্তরিত হই, আর তখন আমি দিকবেদিক শূন্য হয়ে আমি সামনে যাই পাই তাই ধ্বংস করে ফেলি। স্যামুয়েল তখন তাকে জানায়, আমি তোমার ব্লাড স্যাম্পল থেকে একটি অ্যান্টিডোট বানিয়েছি, কিন্তু সেটা এখনো আমার ফাইনাল এক্সপেরিমেন্ট করা হয়নি। কিন্তু তাও ব্রুস সিদ্ধান্ত নেয় ওই অ্যান্টিডোটটি সে নিজের উপর প্রয়োগ করবে।
কারণ সে যে কোনো মূল্যেই হোক এই হাল্ক থেকে মুক্তি চায়। তাই স্যামুয়েল প্রথমে একটি বেডে শুয়ে তার হাত পা ভালো করে বেঁধে তাকে শক দিতে শুরু করে, আর শক দেওয়ার সাথে সাথেই ব্রুস ধীরে ধীরে হাল্কে পরিণত হয়। আর সঙ্গে সঙ্গেই স্যামুয়েল ওই অ্যান্টিডোটটি হাল্কের উপর প্রয়োগ করে, আর ওই অ্যান্টিডোটটি হাল্কের উপর প্রয়োগ করার পরেই আমরা দেখতে পাই হাল্ক ধীরে ধীরে আবারও ব্রুসে পরিণত হয়, মানে পুরোপুরি নরমাল হয়ে যায়। এরপর কথায় কথায় স্যামুয়েল কাছ থেকে ব্রুস জানতে পারে তার পাঠানো ব্লাড স্যাম্পেল অধিক মাত্রায় স্যামুয়েল তার ল্যাবে গচ্ছিত রেখেছে, যাতে ভবিষ্যতে ওই ব্লাড স্যাম্পল থেকে আরো অনেক রিসার্চ করতে পারে। কিন্তু এই কথা জানার পরই ব্রুস তাকে জানাই এই ব্লাড স্যাম্পল গুলি আমাদের এখনই নষ্ট করে ফেলতে হবে, কারণ আমি চাই না ওই ব্লাড স্যাম্পল গুলি জেনারেল থান্ডারের হাতে পড়ুক। কারণ একবার যদি সে আমার ব্লাড স্যাম্পল পেয়ে যায় তাহলে সে এটা অনেক খারাপ কাজে ব্যবহার করবে। কিন্তু এইখানেই তাদের এইসব কথাবার্তার মধ্যে আমরা দেখতে পাই মিলিটারি টিম সেখানে এসে হাজির হয়েছে, আর এখানে এসেই একটি গুলির সাহায্যে তাকে শুট করে অজ্ঞান করে সেখান থেকে ধরে ফেলে। আর এরপর তাকে একটি স্টারে বেঁধে পুরো টিম ফিরে যাওয়ার পথে রওনা হয়। কিন্তু ব্লন্সকি তাদের সাথে ফিরে না গিয়ে স্যামুয়েলের কাছে গিয়ে তাকে বলে, তুমি ব্রুজের শরীর থেকে যে জিনিসটি বের করে দিয়েছো ওই জিনিসটি আমার চাই, মানে আমি পুরোপুরি ওই ভয়ানক দানব হতে চাই। এখানে স্যামুয়েল আর কোনো উপায় না দেখতে পেয়ে হাল্কের রক্তের শ্রাম ব্লন্সকিকে ইনজেক্ট করে। কিন্তু যেহেতু ব্লন্সকির শরীরে আগে থেকে সুপার সোলজার সিরাম ইনজেক্ট করা ছিল, তাই নতুন করে এই সিরামটি ইনজেক্ট করার পরেই সে এখন একটি ভয়ানক রূপ ধারণ করে আর ধীরে ধীরে হয়ে ওঠে অ্যাবোমিনেশন। আর এই ভয়ঙ্কর রূপ ধারণ করার সাথে সাথেই সে সেখান থেকে বেরিয়ে সেখানকার চারিদিকে সমস্ত কিছু ধ্বংস করে দিতে শুরু করে, কারণ সে চাইছিল তার এই খবর পেয়ে হাল্ক সেখানে আসুক, যাতে সে হাল্ককে মেরে তার বদলা নিতে পারে। এবার ফেরার পথে হেলিকপ্টারে বসে জেনারেল ব্রুস এবং তার মেয়ে এই খবর যখন পায় তখনই জেনারেল বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। ব্রুস তখন ঠিক করে ওকে একমাত্র হারাতে পারে হাল্ক, তাই আমাকে এখনই যেতে হবে। কিন্তু এলিজাবেথ তার এই কথাই একদমই রাজি হয় না, কারণ ব্রুস নিজেও জানে না সে আবার হাল্কে পরিণত হতে পারবে কিনা, কারণ তাকে কিছুক্ষণ আগেই অ্যান্টিডোট দেওয়া হয়েছে। কিন্তু ব্রুস এলিজাবেথের কথা না শুনে তখনই হেলিকপ্টার থেকে নিচে জাম্প দেয়, আর নিচে পড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই ব্রুস আবারও হাল্কে পরিণত হয়েছে। আর এইখানেই শুরু হয় তাদের দুইজনের মধ্যে একটি দুর্দান্ত ফাইট সিন। তাদের এই মারামারির মাঝেই হাল্ককে হেল্প করার জন্য জেনারেল তাদের হেলিকপ্টার থেকে একটি সোলজারকে পারমিশন দেয় অ্যাবোমিনেশনের উপরে গুলি করার জন্য। এরপরেই অ্যাবোমিনেশন রেগে গিয়ে তাদের হেলিকপ্টারের উপরে হামলা করে বসে, ফলে তাদের হেলিকপ্টারটি ক্র্যাশ হয়ে নিচে পড়ে যায়। আর ধীরে ধীরে হেলিকপ্টার থেকে তেল বেরিয়ে তাতে আগুন লেগে যেতে শুরু করে। কিন্তু এখানেই হাল্ক চালাকি করে তার দুইটা হাত দিয়ে একটি তালি দেয়, যাতে সেখানে একটি হাওয়ার ঢেউ তৈরি হয়, ফলে হেলিকপ্টারে লাগা আগুন সঙ্গে সঙ্গে নিভে যায় আর তার মধ্যে থাকা তার গার্লফ্রেন্ড মানে এলিজাবেথ বেঁচে যায়। এরপর শেষমেশ আমরা দেখতে পাই হাল্ক একটি লোহার চেনের সাহায্যে অ্যাবোমিনেশনকে পুরোপুরি পরাজিত করে দেয়। তারপর এলিজাবেথ হাল্কের সামনে এসে তাকে শান্ত করার চেষ্টা করলে হাল্ক বুঝতে পারে সে কোনোভাবেই আর সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারবে না, তাই সঙ্গে সঙ্গেই সে সেখান থেকে পালিয়ে যায়। এর কিছুদিন পরেই আমরা দেখতে পাই এলিজাবেথ আর জেনারেল এখন পুরোপুরি নরমাল জীবনযাপন করছে। অন্যদিকে ব্রুস ব্রিটিশ কলম্বিয়া নামক একটি জায়গাতে আশ্রয় নিয়েছে, যেখানে সে এখন আর হাল্ক থেকে মুক্তি পেতে চায় না, কারণ সে এখন হাল্ককে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছে। মানে সে এখন নিজের ইচ্ছায় হাল্ক হতে পারে, আবার নরমাল অবস্থায় ফিরে আসতে পারে। এরপর ফিল্মের একদম লাস্ট সিনে আমরা দেখতে পাই আমাদের প্রিয় টনি স্টার্ক দেখা করে জেনারেল থান্ডারবোল্টের সাথে, আর তাকে বলে আমরা যদি একসাথে মিলে একটি টিম তৈরি করি তাহলে কেমন হবে। তখনই থান্ডারবোল্ট তার কাছে জানতে চাই আমরা মানে কারা, আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? আশা করি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এন্ড আমাদের পাশে